আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়শা শেখ রিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ২। যাকে বিয়ে করেছে এবং যাকে বিয়ে করতে এসেছে, দুজনই পালিয়ে গেছে। প্রফেসরের সিস্টেমে নিশ্চিত ঘাপলা আছে। আকাশ কল করার পর বিয়ের আসরের আশপাশে গুনগুন করা এমন কথা কানে ভেসে আসতেই মেজাজটা দ্বিগুণ চড়া হলো বারিশের। রাগ করে সে কল কেটে দিয়েছে, কিন্তু ওপাশ থেকে আকাশ নাছোড়বান্দার মতো বারবার রিং করেই যাচ্ছে। বিরক্তিতে বারিশ ফোনটাই বন্ধ করে দিল। গাড়ির স্টিয়ারিং হুইলটা শক্ত মুঠিতে চেপে ধরে সে এক্সিলেটরের উপর জোরে একটা ধাক্কা দিল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে একটা জোরে থাপড় মেরে বারিশ ক্ষিপ্ত গলায় গর্জনে ফেটে পড়ল। পুরো পরিবারটাই একটা ফট। আগের জন তো তাও বিয়ের আগে পালিয়েছে। আর তুমি? নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসে কবুল বলে তারপর ঢ্যাং ঢ্যাং করতে করতে পালালে। আই উইল নট স্পেয়ার ইউ ঝিলমিল। এই অপমানের শেষ আমি দেখেই ছাড়বো। গাড়ির স্পিডোমিটারে কাঁটা আরো উপরে উঠেছে। বারিশ স্টিয়ারিংয়ে শক্ত চাপ দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভেতর লোকজনের ফিসফিস কথাগুলো কিছুতেই থামছে না। ঠিক তখনই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় পরিচিত অবয়ব ভেসে উঠল। সরু হলো বারিশের চোখ দুটো। সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে গাড়ি থামায়। গাড়িটা ঠিক ঝিলমিলের গা ঘেঁষে থেমে যায়। হঠাৎ গাড়ির মুখোমুখি হয়ে ঝিলমিল থমকে দাঁড়ালো, কিন্তু বারিশের গাড়িটা চিনতে পেরে তার চোখ জোড়া ভয়ে বড় বড় হয়ে গেল। এক সেকেন্ডও নষ্ট না করে সে আবার উল্টো ঘুরে আবার মরিয়া হয়ে দৌড় দিল। ঝিলমিল! বারিশের গলা দিয়ে একটা হুংকার বেরিয়ে আসে। সে দ্রুত গাড়ির দরজা খুলে বের হয়ে এসে প্রচণ্ড ক্ষিপ্ততায় ঝিলমিলের পিছু নেয়। পালাবে যখন বিয়ে করলে কেন আমায়? দাঁড়াও বলছি, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দেব তোমার। বারিশ দৌড়াতে থাকা ঝিলমিলের পিছু ছুটতে ছুটতে বলছে, বউ সাজার জন্য বিয়ে করেছি, সংসার করার জন্য নয়। ঝিলমিল দৌড়াতে দৌড়াতে বলল, ভারী শাড়ির গহনা নিয়ে যতটুকু সম্ভব দৌড়াচ্ছিল। বাড়ির অনেকটা দূরে চলে এসেছে সে। ভেবেছিল একটা বাস বা ট্রাক পেলেই আপাতত দূরে কোথাও চলে যাবে। টেনশনের কাছাকাছিও চলে এসেছিল সে। স্টেশনের কাছাকাছিও চলে গিয়েছিল সে। কিন্তু যার জন্য পালাচ্ছিল সেই এসে সামনে ধরা দিল। তুমি কি দাঁড়াবে? ধরতে পারলে খুব বাজে অবস্থা করব আমি তোমার। ঝিলমিল এসব কিছুই শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ঢেলে দৌড়াচ্ছে। শাড়ি পরে দৌড়ানোর কারণে শাড়িটা খুলে খুলে যাচ্ছিল। সে উঁচু করে রাখা শাড়ির কুচি ছেড়ে দু হাতে বুকে জড়িয়ে দৌড়াতে লাগলো। আর ঠিক তখনই বাধা বিপত্তি পড়ল। পায়ের কাছে কাপড়ের ঘের আটকে গিয়ে হুমড়ি খেয়ে পাকা রাস্তায় আছাড় খেয়ে পড়ল সে। মেয়েটার এইরকম পতন দেখে বারিশের পায়ের গতি থেমে যায়। ঠোঁটের কোণে বিজয়ী হাসির রেখা ফুটিয়ে সে ধীরে পায়ে এগোতে লাগলো ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থায় ঝিলমিল ভয়ে ভয়ে পেছনের দিকে সরতে লাগলো, আর বারিশ ঠিক ততটাই নিঃশব্দে এগোতে থাকলো। ঝিলমিল আরো পেছায়, লোকটা আরো এগোয়। এভাবে কতক্ষণ চলতে থাকে। অতঃপর ঝিলমিল আচমকাই উঠে আবারও দৌড় লাগানোর প্রস্তুতি নেয়। ঝিলমিল বলে উঠল, আমাকে ধরা এত সহজ না। আহ! এটুকু বলেই সে দৌড় দিতে নিলে পথের ধারের এক কারেন্টের খাম্বার সাথে সজোরে ধাক্কা খায়। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা যেন তার চোখের সামনে ঘুরতে লাগলো। মাথার ভেতরে যেন এক ঝাঁক ঝিঁঝি পোকা ডেকে উঠল। কপালটা ততক্ষণে বেশ ভালো মতোই ফুলে উঠেছে। ঝিলমিল জানতো আজ রাতে তার কপালে আরো দুর্ভোগ আছে, কিন্তু এই কারেন্টের খাম্বাটা যে ঠিক এই সময় তার পথ আগলে দাঁড়াবে তা ভাবেনি। এমনিতেই পেছনে জ্যান্ত এক খাম্বা তাকে তাড়া করে বেড়াচ্ছে। তার উপর আবার এই জড় খাম্বার আগমন। ফুলে ওঠা কপালে আঙ্গুল বুলিয়ে যন্ত্রণার চোখ মুখ কুঁচকে পেছনে তাকাতে না তাকাতেই গালে এসে পড়ল বারিশের শক্ত হাতে একটা আঘাত। ঝিলমিলের মাথায় এবার আরেক দফা ঝিঁঝি পোকা ডেকে উঠল। চোখ বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। অতঃপর ধীরে ধীরে চোখ মেলল। প্রথমে কারেন্টের খাম্বার সাথে কপালে, তারপর জ্যান্ত খাম্বার হাতে গেল। অতঃপর দুটো আঘাতে অনিচ্ছাকৃত মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
বারিশ নিজের মাঝারি সাইজের লম্বা চুলগুলো কপালে থেকে সরিয়ে বলল, তুমি কি নিজ দায়িত্বে ভদ্রভাবে গাড়িতে গিয়ে বসবে, নাকি আমি ব্যবস্থা করব? ঝিলমিল অভিমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলল, আমি যাব না, আপনি চলে যান চাচ্চু। আমি কিছুতেই বাকি কথাটুকু আর ঝিলমিলের ঠোঁটে গলে বেরোনোর সুযোগ পেল না। বারিশ এক ঝটকায় তার পেশিবহুল শক্তপোক্ত হাত বাড়িয়ে ঝিলমিলকে পাঁজকুলা করে শূন্যে তুলে নিল। নিমেষে মেয়েটা আছড়ে পড়ল বারিশের চওড়া কাঁধের উপর। আচমকা এই ভারসাম্যের পরিবর্তনে নিজেকে সামলাতে প্রথমে অবচেতনভাবে বারিশের গলা জড়িয়ে ধরল ঝিলমিল। পরক্ষণে ঘোর কাটতেই মাটিতে নামার আকুতি নিয়ে বারিশের পিঠে দুহাতে কিল থাপ্পড় মারতে শুরু করলো। চাচু, প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি যাব না বলছি তো, আমি এই বিয়ে মানি না। বারিশের কানে যেন আর্তনাদ পৌঁছলই না। 17 বছর বয়সী অবুঝ বিবির সমস্ত আক্রমণ তার হাতের থাপ্পড় মুখ বুজে সহ্য করছে সে। হনহন করে গাড়ির দিকে এগিয়ে গেল। ঝিলমিল মরিয়া হয়ে এক পর্যায়ে বারিশের শক্ত কাঁধের কামড় বসিয়ে দিল, কিন্তু তাতেও এই পাষাণ মানুষের কোনো হেলদোল হলো না। গাড়ির দরজা খুলে এক প্রকার জোর করেই তাকে ভেতরে বসিয়ে দরজা লক করে দিল সে। গাড়ির ভেতরে কিছুক্ষণ অনর্থক চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হলো ঝিলমিল। ভাবলো বাড়ি ফিরলে আব্বু নিশ্চয় তাকে এই রাগী প্রফেসরের হাত থেকে বাঁচিয়ে নেবেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে দেখল গাড়িটা তাদের বাড়ির গেটে না ঢুকে পাশের বাড়ির অর্থাৎ শেহরিয়ার ভিলার রাজকীয় গেট গলে ভেতরে প্রবেশ করছে। তখন তার বুকের ভেতরটা আবার ছ্যাদ করে উঠল। সে পুনরায় চিৎকার করে উঠল, এ কি, এখানে কেন যাচ্ছেন? আমার বাড়ির গেট তো এটা না, এটা তো আপনার বাড়ি। গাড়ির ইঞ্জিন বন্ধ করে বারিশ অত্যন্ত শান্ত কিন্তু ধীর গলায় জবাব দিল, আজ থেকে এটাই তোমার একমাত্র বাড়ি। ঝিলমিল আবার ছটফট করে উঠল, যাব না, নামিয়ে দিন আমাকে, আমি এই বাড়িতে কিছুতেই পা দেব না। আবারও তার কোনো আকুলতা বারিশের কানে স্পর্শ করল না। আগের মতোই ঝিলমিলকে কাঁধে তুলে নিয়ে দীর্ঘ পদক্ষেপে বাড়ির ভেতরে গেল সে। লন পেরিয়ে শেহরিয়ার বাড়ির সদর দরজা পার হয়ে বিশাল লিভিং রুমের কে সব পেছনে ফেলে সে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে এগোতে লাগলো। এদিকে ড্রয়িং রুমের তখন এক থতমত পরিবেশ। পুরো শেহরিয়ার বাড়ির লোক চাতকের মতো নতুন নববধূর অপেক্ষায় বসেছিল। স্বয়ং বাড়ির বড় আম্মা শেহরিয়ার ঝর্ণা বেগম নিজের রাজকীয় সোফায় বসে অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ছেলেকে ওভাবে রণক্লান্ত ভঙ্গিতে কাঁধে করে ঝিলমিলকে নিয়ে আসতে দেখেই তিনি ধড়মড় করে দাঁড়িয়ে পড়লেন। কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারণ হওয়ার আগেই তার চোখ চড়ক গাছ। বিস্ময়ে হতবাক হয়ে তিনি ছেলের ঘরের দিকে তাকিয়ে রইলেন। আর এই অবাক হওয়ার কারণ ঝিলমিলকে ওভাবে তুলে আনা নয়। তিনি বিস্মিত হলেন পাত্রীর বদল দেখে। তার ছেলে বিয়ে করতে গিয়েছিল অন্য একজনকে, আর ঘরে তুলে নিয়ে এলো সম্পূর্ণ অন্য আরেকটা মেয়েকে। চোখ দুটো বড় করে ফেললেন তিনি। অবিশ্বাসের দৃষ্টিতে নিজের বড় ছেলে এবং বউয়ের দিকে তাকিয়ে ঝর্ণা বেগম প্রায় চিৎকার করে উঠলেন, কি হলো এটা? ঝিলমিল এখানে এই বেশে কেন? কার জায়গায় কে এলো? শাশুড়ির এমন রূপে ভীত হলো শিউলি বেগম। বললেন, আসলে আম্মা, এতক্ষণ লুকিয়েছি, দিঘি পাড়িয়েছে। ঝর্ণার আম্মা চোখ এবার আরো বড় হয়ে গেল। কি? হ্যাঁ আম্মা, এজন্যই তখন আপনাকে এতবার কল করেছিলাম। দিঘি পালানোর পর চৌধুরী বাড়ির নূরজাহান আম্মা তরঙ্গের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস, গেল গেল, এবার বাড়ির আম্মা, এবার গেল। দুলতে লাগলো সে। শিউলি বেগম দ্রুত শাশুড়িকে আগলে ধরলেন। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে গেলেন। কি শোনালে আমাকে বড় বউ? আমার তরঙ্গের বউ এই ঝিলমিল? ওই কেউ বরফ আন, বরফ আন, আমার মাথায় এনে কেউ বরফ দে রে। শেষ শেষ। এতটুকু বলে জ্ঞান হারালেন আম্মা। বারিশ দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মাকে এমন অবচেতন অবস্থায় দেখে ডক্টরকে কল করলো।
কিছুক্ষণ মায়ের পাশে বসে ডক্টরকে বিদায় জানাতে দরজা পর্যন্ত এগিয়ে গেল সে। তখনই থেমে একা একা বসে এইসব ভাবছে ঝিলমিল। তখন থেকে একা একা বসে এসব ভাবছে ঝিলমিল। লোকটা দরজার বাহিরে থেকে লক করে সেই যে গিয়েছে, এখনো আসার খবর নেই। ঝিলমিলের পরনে তার ফোর কোয়ার্টারে ঢিলেঢালা লেডিস প্যান্ট আর পাতলা টি-শার্ট, অথচ তার মাথায় এখনো আছে সেই ভারী কারুকার্যের লাল ওড়নাটা। সেটা বড্ড এলোমেলো অবস্থা। ঘরের মেঝেতে দলা পাকিয়ে পড়ে আছে দামি বেনারসি আর ছড়িয়ে ছিটিয়ে আছে ভারী গহনাগুলো। খাটের এক কোণায় গুটিসুটি মেরে বসে মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার ১৭ বছর বয়সী মেয়েটা। তার মস্তিষ্ক এখনো এই আকস্মিক পরিবর্তনটা পুরোপুরি মেনে নিতে পারছে না। ঠিক তখনই নিস্তব্ধ ঘরটাতে একটা পুরুষালী ফিস শব্দ ভেসে এলো। ভাবনার সুতো ছিঁড়ে গেল ঝিলমিলের। সে খানিকটা চমকে দরজার দিকে তাকিয়ে আবারও মেঝের দিকে তাকালো। পকেটে হাত গুজে হেলে দুলে ঘরের ভেতর পা রাখলো বারিশ। তার গায়ে এখনো বিয়ের শেরওয়ানি, তবে সামনেও ও উপরে ৩টে বুতাম বেখেয়ালি ভাবে খোলা। খুব উদাম মনে শিস বাজাতে বাজাতে ভেতরে এলেন। খাটের উপর ঝিলমিলকে এই অদ্ভুত রূপ দেখে বারিশের ঠোঁটে শিস আচমকায় থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলের উপর নিচু ও ভালোভাবে পর্যবেক্ষণ করলো। নতুন বউকে এমন পোশাকে দেখবে এটা তার কল্পনাতেও ছিল না। শুকনো একটা ঢোক গিলে কিছুটা বিস্ময় নিয়ে বলল, এসব কি পরে আছো? ঝিলমিল কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকালো না। এই মেয়ে, তোমাকে বলছি। এবার বারিশের কণ্ঠস্বর কিছুটা চড়ল, তবুও নিষ্ফির রইল ঝিলমিল। কোনো নড়চড়া নেই। যেভাবে জোর খাটিয়ে এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে, তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার করে কাঁদছে না, এটাই অনেক বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যানে সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে এসে হাঁটু গেড়ে বসে শক্ত হাতে ওর দুবাহু চেপে ধরে একটা হালকা ঝাঁকুনি দিয়ে বলল, তোমার সঙ্গে কথা বলছি আমি। কি পরেছো এগুলো? আর কাপড় নেই? ঝিলমিল এবার চোখ তুলে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগে চাচা থেকে আচমকা স্বামী বনে যাওয়া পুরুষটার চোখের দিকে সোজা তাকালো সে। বারিশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে তীব্র শক্তিতে নিজের বাহু দুটো ওর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে তার অত্যন্ত ধীর গলায় বলল, আমাকে ধরবেন না। আপনি আমার চাচু, সেটা ভুলে যাবেন না। কথাটা শুনে বারিশের চোয়াল শক্ত হয়ে এলো। ঝিলমিলের দিকে সামান্য ঝুঁকে চোখের মনি সরু করলো সে। ফিসফিস করে বলল, ছিলাম চাচু, ছিলাম। নাও আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, মিসেস বারিশ। ঝিলমিলের কানে যেতেই তার গা গুলিয়ে উঠল। এক লোক, তার চাচ্চুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি বাসা তাদের। বাড়ি শুধু তার চাচ্চুর বেস্ট ফ্রেন্ড না, তার চাচ্চুর আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের দুপরিবারের ঘনিষ্ঠতা অনেক বছর ধরেই প্রবল। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তোমার দাদিমা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। বারিশ বলল, আমাকে বুঝিয়ে দিয়েছে। আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। তাতে তেতে উঠল ঝিলমিল। আমি কি আপনাকে বিয়ে করতে গিয়েছিলাম? আমি কি আপনাকে বিয়ে করার জন্য বসেছিলাম? পিঠাপিঠি পিঠাপিঠি বলল ঝিলমিল। হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট হেসে ঝিলমিলের মাথায় থাকা লাল দোপাট্টার দিকে ইশারা করে বলল। ঝিলমিল এবার আরো রেগে গেল। এক হাতে বারিশের শেরওয়ানি আরেক হাতে চেপে ধরে বলল, এটা কি? আপনিও তো জামাই সেজে বসে আছেন। বারিশ খুব উদাস ভঙ্গিতে বলল, আমি তো তোমার জন্য যাইনি, কিন্তু তুমি আমার জন্য সেজেছ। সাজিনি, সাজানো হয়েছে আমায়, জোর গলায় বলল সে। যাই হোক, সাজানো হলেও সেটা আমার জন্যই হয়েছে। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাইনি। আমি তো আমি তো পালিয়ে গিয়েছিলাম। কেন নিয়ে এলেন আমাকে? ঝিলমিল বলল, যখন পালিয়েছিলে তখন আমার বিয়ে হয়ে গেছে। তুমি আমার বউ হয়ে গেছো। বারিশ বলল, বারিশের বউ? আর প্রফেসর ফাইজান বারিশের বউ বিয়ের দিন পালিয়েছে, এটা সবাই জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে।
নইলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছে ছিল না আমার। নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করছে না আপনার? সে ভদ্রতা আছে আপনার? কলেজের সবাই যেদিন আপনার আসল মুখ জানবে, সেদিন দেখবেন প্রেস্টিজ কিভাবে ধরে রাখেন। আপনার সেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছাই নেই। যে কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা খুব ভালোই এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। আমার বাবার সাথে আপনার কিসের এত শত্রুতা, হ্যাঁ? বারিশ অবাক হওয়ার মতো করে বলল, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর, আমার একটা মাত্র বউয়ের একটা মাত্র বাবা। ঝিলমিলের থুতনিতে আঙ্গুল ঝুলিয়ে বলল। অদ্ভুত ঠেকলো ঝিলমিলের। মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল সে। বারিশ ওর মুখে আবারও নিজের দিকে ঘোরালো, ঝুঁকে আরো কাছে গেল। চোখ বুলাতে লাগলো অষ্টাদশী সর্বাঙ্গে। সব খুলে ফেলেছ? মাথার একটা খোলনি কেন? মাথার থাকা দোপাট্টার দিকে তাকিয়ে বলল বারিশ। ঝিলমিল বলল, অনেক চেষ্টা করেছি খোলার। বারিশ নিজেই একবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত লাগালো। বাধা দিল না ঝিলমিল। সে এটা খোলার জন্য অনেকক্ষণ নিজেই নিজে যুদ্ধ করেছে। বারিশ এটা খুলতে খুলতে ঝিলমিলের দিকে আরো বেশি ঝুঁকলো। ঝিলমিল যত পেছাতে লাগলো তত ঝুঁকে যাচ্ছে। অবশেষে খুলতে সক্ষম হলো। কিন্তু তবু বারিশ সেভাবেই থেকে বলল, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এমন বাক্যে জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে থাকলো বড় বড় করে। তারপর খানিকটা আতঙ্কিত গলায় বলল, আপনি ঠিক আছেন তো বারিশ চাচ্চু? হোয়াট দ্য হেল? চাচ্চু বলে মুড নষ্ট করছে কেন? কিসের মুড? বারিশ কিছু বলল না। সে সোজা চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য গলায় শুধালো, কি বললেন? তোমায় না কিছুদিন পর থেকে এক্সাম? পড়তে বসো এক্ষুনি। ঝিলমিলের ভেতরের জেদটা আবার চড়া দিয়ে উঠল। পড়বো না। আমাকে দয়া করে আমার বাসায় রেখে আসুন। আব্বু নিশ্চয় এতক্ষণে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছে। বারিশের ঠোঁটের কোণা আবার সেই কুটিল হাসিটা ফুটে উঠল। সে শীতল গলায় বলল, মাত্র তো শুরু। উনার সুস্থ থাকার দিন এবার শেষ। ঝিলমিল এই কথায় অন্তর্নিহিত অর্থ বুঝার আগেই বারিশ তাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। বুকসেট থেকে ওর ক্লাসের কয়েকটা মোটা মোটা বই এনে ধপাস করে টেবিলের উপর রাখলো। তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এক্ষুনি পড়তে বসো, না হলে মারবো। ঝিলমিল ঝিলমিলের চোয়াল ঝুলে গেল। এই লোকটা বলে কি? বাসর রাতে বউকে মারার হুমকি দিচ্ছে। সে ফুঁসে উঠে বলল, কি মারবেন মানে? গায়ে হাত তুলবেন আমার? বই খুলো, অত্যন্ত ধীর গলায় বলল বারিশ। ঝিলমিল নড়াচড়া না করে ওভাবেই বসে রইল দেখে বারিশ এবার সিংহের মতো উচ্চস্বরে ধমকে উঠল, খোলো বলছি। হঠাৎ সেই চেনা প্রফেসরের রাগী ধমকে ঝিলমিলের ভেতর থেকে কেঁপে উঠল। আর কোনো শর্ত না আর কোনো তর্ক না করে সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মেলল। রাগ আর ক্ষোভে সে ইচ্ছে করেই বইয়ের পাতাগুলো এলোমেলোভাবে উল্টাতে লাগলো, যেন খুব মনোযোগ দিয়ে পড়ছে এমন একটা ভান ধরল। বারিশ ওর কাণ্ড কারখানা দেখে কিছু বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে আবার কি একটা মনে করে রুমের বাইরে চলে গেল। বারিশ রুম থেকে বের হতেই ঝিলমিলের দম যেন ফিরে এলো। সুযোগ হাতছাড়া না করে সে তড়িঘড়ি করে বিছানায় পড়ে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দেয় সে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই ঝিলমিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইরাম ঝেঁঝিয়ে উঠল, এই নাটকিন নাতি, তুই পাগলি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর? তখন তো এত কিছু ভাবিনি। আমি নিজেই জালে নিজেই ফেঁসে গেছি। আমার উদ্ধার কর বোন। আমি কিভাবে চাচ্চুকে বিয়ে করলাম? ও মাই গড, সে আমার কলেজের স্যার। সি সি সি। তুই জানিস উনি আমাকে পড়তে বসিয়েছেন? বাসর রাতে খাম্বা স্যার আমাকে পড়তে বসিয়েছেন। কেঁদে দিল ঝিলমিল। কি? তাই বলে পড়তে বসালো? হ্যাঁ। বাসর রাতে জামাই বউকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই বলে বই খুলতে।
এমন খাম্বাসার ক্ষুধা আমার কপালে কেন দিল? শাড়ি তো তুই খুললেই বসে আছিস, নতুন করে আর কি খুলবি বল? আকস্মিক পুরুষালী গম্ভীর স্বরে চমকে উঠল কিশোরী। তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বিছানার উপর রেখে দেয় ফোন। দরজার চৌখাট পেরিয়ে ঘরের ভেতর হেঁটে আসলো সেই রাশভরী পুরুষ। ঝিলমিল কোনোমতে নিজের ভেতরের ভীতিটুকু আড়াল করে অবাধ্য গলায় বলল, আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো। যুবকের এমন কণ্ঠস্বরের অনুভূতি লেশমাত্র নেই। মেয়েটির নজর হঠাৎ লোকটার ডান হাতের দিকে গেল। সে কিছুটা কৌতূহলী ও সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে শুধালো, ওটা কি আপনার হাতে? বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ধীরে পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। কোনো দ্বিধা ছাড়াই খাটের পাশে এক হাঁটু মুড়ে বসে সুতি কাপড়ে মোড়ানো বরফের টুকরোটি চেপে ধরল ঝিলমিলের কপালে। ঠিক সেই অংশটাই যে কিছুক্ষণ আগে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে ফুলে উঠেছিল। বারিশের হাতের থাপ্পড়ে গালটাও লাল হয়ে আছে। ক্ষতের উপর আচমকা এই হিমশীতল স্পর্শ লাগতেই যন্ত্রণায় কুঁকড়ে উঠল এবং তীব্র চিৎকারে ঘর কাঁপিয়ে তুলল বালিকা। আহ! আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে, আহ! ভ্রূজোড়া কুঞ্চিত হয়ে এলো বারিশের। হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চোখের পলকে নিজের চওড়া হাতের তালু দিয়ে মেয়েটির মুখ চেপে ধরল। সেই বলিষ্ঠ বাঁধনের নিচে বাকি চিৎকারটুকু গুমরে মরে গেল। সে নিজের মুখটা স্ত্রীর অতি সন্নিকটে এনে দাঁতে দাঁত চেপে অত্যন্ত রুক্ষ গলায় ও ধমকের সুরে বলল, এভাবে চিৎকার করছো কেন? নিচে এখনো বাড়ির বড়রা জেগে আছেন। একদম চুপ। কি ভাববে সবাই? ঝিলমিল তার মুখের উপর থাকা হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে যন্ত্রণায় চোখ কুঁচকে ঝাঁঝালো গলায় বলল, আপনি এটা আমার মাথায় এভাবে চেপে ধরেছেন কেন? বাড়ি সোজা হয়ে দাঁড়ালো। অত্যন্ত কর্কশ ও ঠান্ডা গলায় জবাব দিল সে, অনেক শখ হয়েছে ধরার, তাই ধরেছি। ঝিলমিল নিজের ক্ষোভ প্রকাশের সুযোগ পেল না। হঠাৎ করেই নিচতলা থেকে ভেসে এলো তার অতি পরিচিত কণ্ঠের ডাক। তার আব্বু ডাকছেন। চেনা গলার আওয়াজ কানে পৌঁছতেই কিশোরী এক মুহূর্তও দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। বারিশ এই বিচ্ছু মেয়েটাকে কোনোভাবে আটকে রাখতে পারল না। অগত্যা সেও শান্ত পায়ে তার পিছু পিছু নিচতলার দিকে এগিয়ে গেল। লিভিং রুমে পা রেখেই ঝিলমিলকে দেখে আলতাফ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, ওভাবে চিৎকার করছিলে কেন মা? কি হয়েছে তোমার? আর এখানে কি হয়েছে? মেয়ের কপালে আঙ্গুল রাখলেন। তার পাশে তখন আকাশের চোখেও একরাশ সংশয়। ঝিলমিল কিছুটা আমতা আমতা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। না আব্বু, কিছু হয়নি, এমনি। ঝিলমিলের পেছনে সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে বারিশ। তাকে দেখা মাত্রই আলতাফ চৌধুরীর আশঙ্কায় এক প্রকার তেড়ে গিয়ে জামাতার মুখোমুখি হলেন। এই ছেলে, কি করেছিলে তুমি আমার মেয়ের সাথে? ও অমন চিৎকার করছিল কেন? পারিস প্রথম আর চোখে একবার আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। পরক্ষণেই শ্বশুরের দিকে তাকিয়ে ফিরে ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে অত্যন্ত সহজ গলায় জবাব দিল, আপনি যা ভাবছেন ঠিক সেটাই। বাসর ঘরে ঝিলমিলের চিৎকার আর বারিশের মুখে এমন দ্বিধাহীন উত্তর। লিভিং রুমে তখন বারিশের বাবা আর বড় ভাইও উপস্থিত ছিলেন। ছেলের এমন বেহায়া ও সোজাসাপটা মন্তব্য শুনে দুই পুরুষ অস্বস্তিতে পড়ে গেলেন। ভাগ্যিস ঝর্ণা বেগম তখন নিজের রুমে বিশ্রাম নিচ্ছেন। অন্যথায় ছেলের মুখে এমন কথা শুনলে নির্ঘাত তিনি আরেক দফা জ্ঞান হারাতেন। বারিশের এমন লাগামহীন প্রত্যুত্তর শুনে আলতাফ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে তার দিকে আঙ্গুল উঁচিয়ে গর্জে উঠলেন, কি বললে তুমি? তোমার সাহস তো কম নয় বারিশ! আমার অবুঝ মেয়েটার গায়ে হাত তুলতে তোমার একটু বাধলো না? বিয়ের প্রথম রাতে এই তোমার আসল রূপ? শিক্ষাদানের নামে এই বর্বরতা তুমি নিজের ঘরে করো? বিচলিত হলো না বারিশ। সে নিজের স্বভাবসুলভ উদ্বিগ্নতা বজায় রেখে অত্যন্ত নির্বিকার গলায় বলল, কি এমন করলাম আমি? আপনার মেয়ে নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছে। ওর সাথে যাই করি তাতেই আপনার কি? এমন বেপরোয়া কথা শুনে আলতাফ চৌধুরীর রক্ত মাথায় চড়ে গেল।
ধমকে উঠলেন, চুপ করো বেয়াদব। তুমি জানো না ও এখনো 18 বছর হয়নি? একজন শিক্ষক হয়ে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? বারিশ এবার কিছুটা বাঁকা হাসলো। শ্বশুর মশাইয়ের দিকে সোজাসুজি তাকিয়ে অত্যন্ত কর্কশ ও সাফ গলায় জবাব দিল, শিক্ষক? কি শিক্ষক? শিক্ষক আমি কলেজের, বাসার না। আপনার মতো সব জায়গায় গিয়ে শিক্ষকতা দেখাতে পারবো না। যেখানে দেখানোর দরকার সেখানেই দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আলতাফ চৌধুরীর সহ্যসীমা ছাড়িয়ে গেল। তিনি আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে নিজের মেয়ের হাতটা শক্ত করে টেনে ধরে বললেন, চল মা, এখানে আর এক মুহূর্তও না। কিন্তু ঝিলমিলকে তিনি নিয়ে এক কদম ফেলল। তার আগে অপর পাশ থেকে অন্য হাতটি ঝপ করে ধরে ফেলল বারিশ। তার মুঠো শক্ত হয়ে বসল কিশোরীর কবজিতে। সে শ্বশুরের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত কঠোর গলায় বলল, হাত ছাড়ুন ওর। ছাড়ুন। ছাড়বো না। তুমি ছাড়ো বেয়াদব। আমি কেন ছাড়বো? একটু আগেই তো আপনার মা ওকে আমার হাতে তুলে দিয়েছেন। আপনি ছাড়ুন, ছাড়ুন বলছি। দুজনের টানাপোড়েনের মাঝখানে থেকে ঝিলমিলের দুই হাত দুদিকে প্রসারিত হয়ে যাচ্ছে। দুজনেই তাকে নিজে নিজের দিকে টানছে, যেন এক জীবন্ত পুতুলকে নিয়ে কাড়াকাড়ি চলছে। যন্ত্রণায় কিশোরীর চোখ মুখ কুঁকড়ে গেল। আলতাফ চৌধুরী মেয়ের হাতে নিজের দিকে আরো এক দফা টেনে নিয়ে তীব্র ক্ষোভে বললেন, আমার মা দিয়েছে, আমি দেইনি। আমার মেয়েকে আমি তোমার হাতে কখনোই থাকতে দেব না। বারিশের ঠোঁটের কোণে কুটিল হাসি রেখা ফুটে উঠেছে। আপনার মেয়ে তো থাকবেই, সাথে আপনার মাও চলে আসবে। এই তো চলেও এসেছে। বারিশের শেষ বাক্য সদর দরজার দিকে তাকিয়ে বলল। নিজের মাকে সদর দরজায় সশরীরে আসতে দেখে আলতাফ চৌধুরী অবচেতন ভাবে নিজের মেয়ের হাতটা আলগা করে ছেড়ে দিলেন। বাবার হাত ছুটে যেতেই ঝিলমিল কিছুটা টাল সামলাতে বারিশের দিকে সরে এলো। নূরজাহান চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টিতে আলতাফ চৌধুরী দেখছেন। চশমাটা ঠিক করতে করতে তিনি ধীরে পায়ে এগিয়ে এলেন। তার গম্ভীর ও রাজকীয় চলাচলের সামনে ড্রয়িং রুমে বাকি সবাই তখন নিশ্চুপ। তিনি চঞ্চল শেহরিয়ারের মুখোমুখি হয়ে অত্যন্ত ধীর কণ্ঠে বললেন, সব আয়োজন করে রাখবেন। কালকে আমরা সবাই আসছি। কোনো ঝামেলা যেন না হয়। চঞ্চল শেহরিয়ার অত্যন্ত বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বললেন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ঝিলমিল দাদু ভাইয়ের কোনো অযত্ন হবে না। দাদু ভাই নয়, মামুনি। নূরজাহান চৌধুরী তৎক্ষণাৎ চঞ্চল শেহরিয়ারের সম্বোধনটি শুধরে দিলেন। তার এই একটিমাত্র শব্দে পরিষ্কার হয়ে গেল যে ঝিলমিল এখন আর এই বাড়িতে কেবল নাতনি হয়ে নয়, সে এখন এই বাড়ির গৃহের বধূ। কথাটি শেষ করেই তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আলতাফ চৌধুরীর বাহু ধরে টেনে নিয়ে বাড়ির থেকে বের হয়ে যেতে লাগলেন। ঝিলমিল শুধু ফ্যাল ফ্যাল করে তার দাদিমা আর আব্বুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এদিকে আকাশ যাওয়ার আগে তার বন্ধু বারিশকে এক প্রকার জোর করে টেনে কিছুটা দূরে সরিয়ে নিয়ে গেল। আর যাই হোক, তোর সাথে আমি অন্তত এটা আশা করিনি। কি আশা করিসনি? একটু আগেও তুই ঝিলমিলকে বিয়ে করবি না বলে চারদিকে লাফাচ্ছিলি। আর ঘরে নিয়ে আসতে না আসতে ফুল ফর্মে বাসর করার স্টার্ট করে দিচ্ছিলি। ছি ছি ছি। চাচু শ্বশুর হিসেবে তোকে এভাবে কথা বলতেও আমার নিজের লজ্জা লাগছে। বারিশ এক মুহূর্তের জন্য আকাশকে দেখলো, তারপর খুব বিরক্তি নিয়ে বলল, মাথা ঠিক আছে তোর? এইসব কিছুই হয়নি। হয়নি মানে? পুরো পাড়ার মানুষ বাসর ঘরের চিৎকার শুনলো আর তুই বলছিস কিছু হয়নি?